ক্লাসিক হলিউডের সিনেমা ছিল গল্প নির্ভর। দর্শক গল্পের মোহে আবিষ্ট হয়ে সিনেমা বিনোদন নেবে। গল্পের এই জাদু আর বাণিজ্যিক উপাদানে ভরা সিনেমা দখল করে রেখেছিল বিশ্ব। ঠিক তখন আন্দ্রে বাজা সিনেমা তাত্ত্বিক শুরু করেছিলেন কাইয়ে দু সিনেমা, সিনেমার নোটবুক, এই একটি ম্যাগাজিন যা বদলে দিয়েছিল ফ্রান্সের সিনেমার ভাষা। এক ঝাঁক তরুণের সিনেমা নিয়ে তর্কে হাজির হলো ফ্রেঞ্চ নিউ ওয়েভ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন সিলভার স্ক্রিন। আজকের পর্ব ফ্রেঞ্চ নিউ ওয়েভ। আমি রাজিবুল হোসেন আপনাদের সঙ্গে আছি নতুন অতিথি নিয়ে। আমাদের আজকের অতিথি শিক্ষক ও চলচ্চিত্র শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। আপনাকে স্বাগতম খালেদ স্যার। ধন্যবাদ। ফ্রেঞ্চ নিউ ওয়েভ এর যাত্রা শুরু হলো কায়ে দু সিনেমা হাত ধরে। তো এই প্রেক্ষাপটটা কেমন ছিল আসলে? সিনেমার তো মাতৃভূমি ভূমিষ্ঠই হয়েছে ফ্রান্সে, সিনেমা যে মানুষ দেখেছে দর্শক, সেই সিনেমা আমরা দেখেছি যে 20-এর দশকে আবেল গাছের আবির্ভাব ঘটেছে, জার্মান দলুকের আবির্ভাব ঘটেছে। তারপরে রেনোয়া চলে এসছে কিন্তু শেষের দিকে, ছবি করছেন সাইলেন্ট যুগে, এবং বুনুয়েল ছবি করছেন এখানে, সালভাদর দালি বুনুয়েল ছবি করছেন। পরে হলিউডের উত্থান হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন সময়ে যখন মন্দা শুরু হলো, তখন আমরা দেখেছি যে ইউরোপের অনেক ডিরেক্টরই কিন্তু হলিউডে চলে যাচ্ছে ছবি বানানোর জন্য। সেখানে একটা সংকট তৈরি হয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার পরে যে সমস্যাটা তৈরি হলো যে আমেরিকার ছবি দেখার স্কোপ ফ্রান্সে ছিল না। সোলজাররা দেখতে পারত সেই ছবি, বিশেষ করে তারপরে জনগণের কাছে চলে আসলো এই সমস্ত ছবি। একটি মানুষ, তিনি হচ্ছেন আর্কাইভিস্ট হেনরি লংলোয়া বা অরি লংলোয়া ফরাসিরা বলে। লংলোয়া এই ছবিগুলো যাতে নাজিদের হাত থেকে রক্ষা করা যায় অকুপেশনের সময়, সেগুলো মাটির নিচে বাংকারের মতো করে রক্ষা করেছিল। এবং 1945 সালে যুদ্ধের পরে এগুলো উন্মুক্ত করে তিনি ছবির প্রদর্শন শুরু করেন, যেটা থেকে সিনেমাটিক প্রসেস বা আমাদের আর্কাইভটা শুরু হলো। আমরা জানি যে চলচ্চিত্রের ইতিহাসে এই সিনেমাটিক প্রসেসের গুরুত্ব অনেক বেশি, এবং এইখানে ছবি দেখানোর সময় লংলোয়া অনেক সময় ছবির সঙ্গে যে আলাদাভাবে সঙ্গীত বা শব্দ যুক্ত হতো সেটা অফ করে দিতেন, শুধু ইমেজ রিডিং করাতেন। আর বেশিরভাগ ছবিরই কোনো সাবটাইটেল ছিল না, ফরাসি ছবির বাইরে যেগুলো ছিল, এবং শুধু ইমেজ দেখে তাদেরকে কিন্তু ছবি দেখতে হতো এবং তিনি উদ্বুদ্ধ করতেন। লংলোয়াকে এই জন্য বলা হয় যে নুভেল ভাগের গডফাদার। এই যে ছবি দেখে জাগরণ নিয়ে এসেছিলেন লংলোয়া, এই পরবর্তী সময়ে যে সমালোচকরা কাইয়ে দু সিনেমায় সমালোচনা করে চলচ্চিত্রকার হলেন, তাদেরকে বলা হয় যে চিলড্রেন অফ লংলোয়া। আরও দু একটি বিষয় এখানে উল্লেখ করার বিষয়, প্রেক্ষাপট বোঝার জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে স্টুডিও ভিত্তিক এই তথাকথিত ছবিগুলোর সীমাবদ্ধতা কোথায়, এটা নিয়ে ট্রুফো লিখলেন, তাই না, যে সার্টেন টেন্ডেন্সিস অফ ফ্রেঞ্চ সিনেমা। তারপর ট্রুফো আরও একটি প্রবন্ধ লিখলেন 50-এর দশকে সবই, সেটা হচ্ছে গিয়ে আপনার অতুর থিওরি। যেটা অতুর তত্ত্বের আগেই আলেকজান্ডার আস্ট্রুক বলে একজন ছিলেন, তিনি একটা আর্টিকেল লেখেন ক্যামেরা স্টিলো, অর্থাৎ ক্যামেরা হচ্ছে পেন, এবং এই ভাবনা থেকেই অতুর থিওরি হলো। এবং আমরা দেখলাম যে ছবিরও একজন অথর হতে পারে, যেরকম লেখক হয়। ডিরেক্টর যেখানে আসলে নিজের প্রতিচ্ছবি, নিজের ইডিওলজি, নিজের আদর্শগত ভাবনার জায়গা, সমাজ সম্পর্কে পলিটিক্যাল অবস্থানটা তার সিনেমায় আনতে পারবে। তো অথর থিওরিতে আসলে আমরা আর কি কি জিনিস আবিষ্কার করি? স্টুডিও সিস্টেমে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা স্ক্রিপ্টের সঙ্গেই তো ডিরেক্টরের যোগাযোগ নাই। ডিরেক্টরকে ডিরেকশনের জন্য ডাকা হচ্ছে, স্ক্রিপ্টের লোক স্ক্রিপ্ট করছে বা সবগুলো সেগমেন্টেড। ওই সিস্টেমটার বিপরীত হচ্ছে যে আমার ছবি আমি বানাচ্ছি। এক্সপ্রেস পত্রিকা, উইকলি পত্রিকা, সেইখানে 50-এর দশকে একটা সার্ভে করা হলো, নতুন প্রজন্ম এই সময়কে কিভাবে দেখছে।
তখন দেখা যায় যে আমাদের সমাজে একটা পরিবর্তন আসছে। তিনজনের নাম তো বলতেই হয়। একটা হচ্ছে সার্থ, এক্সিস্টেন্সিয়ালিজম, কামুর কথা বলতে হয়, ব্রেকটিয়ান রীতির প্রভাব, এইসব জিনিস চলে এসছে ছবিতে। আমেরিকার ছবি আসার ফলে আমেরিকা এবং ইউরোপের একটা কিন্তু অ্যামালগামেশন হয়েছে। এই থ্রিলারের মধ্যে আমরা থ্রিলারটাই দেখতাম, কিন্তু এই ছবিগুলোর সঙ্গে মানবিক আবেদন যুক্ত করে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছে কিন্তু নুভেল ভাগ। চলচ্চিত্র দুই একটা ধরে যদি আমরা একটু আলাপ করতে পারি তাহলে ফ্রেঞ্চ নিউ ওয়েভটা আর একটু ক্লিয়ার করা যাবে আমাদের দর্শকদের কাছে। নিও রিয়ালিজমের মতো এই নোবেল ভাগও কিন্তু অনেক বেশি সমকালীন বাস্তবতাকেই ধরেছে। 400 ব্লোজের কথা বলি, ট্রুফোর যে ছবি বহু আলোচিত হয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে একটি শিশু স্কুলে গিয়ে কী করে শিক্ষকের কাছে এক ধরনের রূঢ় আচরণ পাচ্ছে, তারপর সেই শিশুটি যখন টাইপরাইটার চুরি করা এবং তার মা মারা গেছে ইত্যাদি মিথ্যা কথা বলা নানান কিছু করার পরে যখন সে টাইপরাইটার জন্য চুরি করার জন্য ধরা পড়ে এবং তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, আমরা দেখতে পাই যে ভয়ঙ্কর এক রিয়ালিটি, অনেক বড় ক্রিমিনালের সঙ্গে তাকে রাখা হয়েছে। যখন তাকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই রিয়ালিটিতে একটা দেখছি যে সুন্দর প্যারিস শহর, আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, তার বিপরীতে গাড়ি যাচ্ছে এবং ছেলেটি অশ্রুসিক্ত এবং দর্শকও অশ্রুসিক্ত হচ্ছে। এবং যখন তার ছবি তোলা হচ্ছে যে সে এরকম অপরাধ করছে, অপরাধের ছবি, একজন বড় ক্রিমিনালের মতোই শিশুটিকেও সেইভাবে মুখ চেপে ধরে অভিনয় করানো হচ্ছে। আর বড় একটা জিনিস হচ্ছে যে এই ছবিটাতে আমরা দেখলাম যে সে মুক্তি খুঁজছে এবং তার একটা ইচ্ছা ছিল যে সে সাগর দেখতে চায়। শেষ পর্যন্ত সে সাগরেই গেল, কিন্তু সাগরে কি সে গেল, তার কি মুক্তি ঘটলো? এবং পৃথিবী বিখ্যাত ফ্রিজ শট আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। এই যে আমাদের দিকে তাকালো শিশুটি, এই মধ্য দিয়ে, এই ফ্রিজ শটের মধ্য দিয়ে সে দর্শককে কিন্তু ছবির অঙ্গ করে ফেললো। আর এটার ক্যামেরার যে গতি, প্রচুর কার শট আছে, আপনারা দেখেছেন, প্রচুর ট্র্যাক আছে, প্রচুর যাচ্ছে ছবি। এই যে নগরের গতি যাচ্ছে, এটার সঙ্গে একদিক দিয়ে গতি, আরেক দিক দিয়ে শিশুর মন যে গতিশীল এবং সে সেইভাবে শুয়ে থাকে এবং তার প্রতি যথাযথ যত্ন নেওয়া হয় না এবং সে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। একটা নগরের মধ্যে যেসব ক্লেদ থাকে সেটা পর্যন্ত তার চোখে পড়ে, তার মায়ের সঙ্গে আরেকজনের কী সম্পর্ক সেটাও সে একবার দেখে ফেলে, ইত্যাদি নানান ঘটনা কিন্তু শিশুর চোখ দিয়ে দেখানো হয়েছে। ফ্রেঞ্চ নিউ ওয়েভ অবশ্যই ইটালিয়ান রিয়েলিজম থেকে উৎসাহিত, কিন্তু আদর্শগত জায়গা থেকে এটার কিছু ব্যত্যয় আছে। এই ব্যত্যয়গুলো কি কি? ওখানে শিশুরা যুদ্ধ পরবর্তী সময়ে ভীষণভাবে রেজিস্ট্যান্স বিপ্লবীদের সঙ্গে সম্পৃক্ত এবং তারা অনেক গোয়েন্দা বৃত্তির সঙ্গে সম্পর্কে। এইখানে আমরা 400 ব্লোজে দেখেছি যে একান্তভাবে শিশু সমাজের যেই পরিসরে এসছে সেখানে যথাযথভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না। শিশুর যে একটা স্বাধীন ইচ্ছা আছে, সেই স্বাধীন ইচ্ছাটাকে ওই তার মনোলোকের আলোকে দেখানো হয়েছে। শিশুর যে স্বাধীন কল্পলোকের জায়গাটা সেটা এই ইসে নেই, নিও রিয়ালিজমে নেই। ফ্রেঞ্চ নিউ ওয়েভে তো মানে সিনেমার যেই সিনেমাগুলো আমরা দেখি মূলত সেই সিনেমার ন্যারেটিভের দিকে ওরা অত বেশি গুরুত্ব দেয়নি, যতটা গুরুত্ব দিয়েছে আসলে প্লট, তাদের রাজনৈতিক অবস্থানের দিকে, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে বা দর্শককে বোঝাচ্ছে যে আপনারা কিন্তু সিনেমা দেখছেন। হ্যাঁ, কেন মনে হয় এই এলিয়েনেশনটা? ব্রেথলেস বা আবু ইউসুফ গদারের সেই প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, সেটার দিকে তাকাই, সেটার নায়ক বেলমন্দ যে অভিনয় করছে, মিশেল চরিত্রের নাম, এবং সে কিন্তু আমাদের দিকে তাকিয়ে দর্শককেও কিন্তু সে বক্তব্য দিচ্ছে, দর্শককেও ইনক্লুড করে নিচ্ছে ছবির মধ্যে এবং দর্শকের দিকেও কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে এবং দর্শককেও কিন্তু সে সমালোচনা করছে। মিশেলের চরিত্রের মধ্যে আমরা যদি দেখি যে এখানে তো জাম্প কাটের একটা ব্যাপার আছে, যে সেই এডিটিং নাই এবং আদি মধ্য অন্ত এগুলো পরম্পরা ধরে চলার মতো ব্যাপার নেই। আমি আজকের জন্য বাঁচি, এই মুহূর্তের জন্য বাঁচি, এই যে এক্সিস্টেন্সিয়ালিস্ট
বা অস্তিত্ববাদী ব্যাপারটা সে কোত্থেকে আসছে আমরা জানি না। মিশেল পুলিশকে একটা তুচ্ছ কারণে সে গুলি করে মেরে ফেললো, তারপরে দেখলাম যে সে ছুটে যাচ্ছে এবং সে প্রান্তর ধরে হেঁটে যাচ্ছে, পরের দিন একটা সকাল হচ্ছে। 3 দিনের ছবি। সে কিন্তু সাউথ ফ্রান্স থেকে প্যারিসে চলে এসছে এবং প্যারিসে সে 2বার ঢুকে তাকে দেখানো হয়। একবার হচ্ছে গিয়ে নটরডাম চার্চে পাহাড় দিয়ে সে গাড়ি দিয়ে ঢুকলো, আরেকবার আমরা দেখি যে আইফেল টাওয়ার, 2টা আইকন কিন্তু নগরী। বাইসাইকেল থিপসে যেমন রোম কিন্তু সাইকো জিওগ্রাফিক ভূমিকা রাখে এবং এখানে কিন্তু প্যারিস সাইকো জিওগ্রাফিক একটা মানচিত্র তৈরি হয়েছে এই ব্রেথলেসের মধ্যেও। কাইয়েদু সিনেমা একটি সমালোচনা পত্রিকাকে ধরে এক ঝাঁক তরুণ সিনেমার ভাষা পাল্টে দিয়েছিল সেই সময়ে। এই দেশের সিনেমায়ও কি আমরা সমালোচনা সাহিত্যকে অত কঠিনভাবে বা সহজভাবে হাজির করতে পেরেছি? আমাদের দেশে সেটা আসলে সেই ধরনের চলচ্চিত্রেও হয়নি। আরেকটা জিনিস হলো বাইরের চলচ্চিত্র নিয়েও আমরা উৎসাহ বোধ করিনি খুব একটা। কারণ হলো যে যারা চলচ্চিত্রকে একটা শক্তিশালী মাধ্যম এবং শৈল্পিক মাধ্যম এবং যার মধ্য দিয়ে জনতার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা যায় সেইটাকে বিবেচনায় নিয়ে সেই ধরনের বিশাল মেধাবী মানুষের আবির্ভাব সেইভাবে ঘটেনি আমাদের এখানে। বাস্তবতা হলো এটা। এই সিনে ক্লাব বা ফিল্ম সোসাইটি আমাদের এখানে যেটা, সেখানে তাদের কিছু জার্নাল আছে। বাংলাদেশ চলচ্চিত্র সংসদের প্রচুর জার্নাল আছে, ধ্রুপদী চলচ্চিত্রপত্র বা অন্য অনেক সংসদেরও, চলচ্চিত্র সংসদেরও কিছু লেখা আছে। যে দেশে ছবি হচ্ছে না সেই দেশে বাইরের ছবিকে নিয়ে বিশ্লেষণ করে শুধু সমালোচনা করা এটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে দর্শকের তো চোখই তৈরি হয়নি বা পাঠকই তৈরি হয়নি। মানে সিনেমার যে ইনস্টিটিউটগুলো বা যেখানে সিনেমা পড়াচ্ছে সেখানেও কি চলচ্চিত্র সমালোচনা নিয়ে পড়ানো হচ্ছে, বা সিনেমা কিভাবে পড়তে হয় দেখতে হয় সেটাই বা আমরা কতটুকু হাজির করতে পেরেছি? আমরা আসন্ন হাজির করতে পারিনি। কারণ হচ্ছে যে আমাদের দেশে টেকনিশিয়ান তৈরি হচ্ছে অনেক বেশি, কিন্তু আমরা ছবির যে পাঠ, ছবির বিশ্লেষণী চোখে ছবিকে দেখা, ছবির উপাদানগুলো নিয়ে বিবেচনা করা, সেই জিনিসটা হয় না। সিনেমা বা মাস মিডিয়া ডিপার্টমেন্ট খোলা হয়েছে, সেখানে সিনেমার গুরুত্ব কিন্তু কম। আরেকটা কারণ বলে আমি কথা শেষ করি, সেটা হচ্ছে যে আমরা ভিডিওতে VHS টেপ আসার পরে কিছু ভালো ছবি দেখতে পেরেছি, তা না হলে যেই দেশের ছবি সেই দেশের ছবি আমরা শুধু দেখতে পেতাম। আমরা হয়তো ছবিটা দেখতে চাই, কিন্তু আমরা ছবিটাকে বিশ্লেষণী চোখে পাঠ করে আবার আলোচনা করা, সেমিনার সিম্পোজিয়াম করা, সেটা সেইভাবে করিনি। এটা বিষয়ে আমাদের অনীহা আছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ফিল্ম মেকিংটাই ফিল্মের বড় ব্যাপার। আজকে যে আমরা এই অনুষ্ঠান করছি সেটা তো আসলে আমরা সিনেমাকেই পাঠ করছি, সিনেমার মর্মকেই বুঝতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি সার্বিকভাবে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো টপিক নিয়ে হয়তো দেখা হবে আপনার সঙ্গে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সেই চ্যানেল 24-এর দর্শকদের। আমরা যাদেরকে ভাবছি যে তারা সিনেমার মধ্যে দিয়ে বিশ্ব লোক দেখতে আগ্রহী এবং যারা ভাবতে পারেন যে সিনেমার মধ্যেও একজন টলস্টয় বা তার্কোভস্কি থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। সিনেমা পাঠের গুরুত্ব আমরা জেনেছি। ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমা কিভাবে তুলে এনেছে মানুষের কথা, কিভাবে পাল্টে দিয়েছে সিনেমার ভাষা। আমরাও চাই এইভাবে পাল্টে যাক বাংলাদেশের সিনেমার ভাষা। দর্শক, আপনারা দেখছিলেন সিলভার স্ক্রিন চ্যানেল 24-এর আয়োজন। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি রাজিবুল হোসেন। ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। অপেক্ষা থাকুন।